তো ভারতীয় গোয়েন্দারা যেভাবে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের নতুন আব্বুজান মানে তুর্কির ভেতরে ঢুকে এত বড় অপারেশন চালিয়েছে তা পাকিস্তান কল্পনাও করতে পারেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই পাকিস্তান বিরোধী অপারেশন তুর্কির সরকার থেকে শুরু করে ওদের গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রত্যেকেই না কেবল সাপোর্ট দিয়েছে, বরং তুর্কির ফোর্সেস তো ভারতের নির্দেশে নিজের দেশে লুকিয়ে থাকা পাকিস্তানের সবচেয়ে বড় অ্যাসেটস দাউদ ইব্রাহিমের লোকজনদের তুলে এনেছে, যা ভারতের জন্য বিরাট বড় সফলতা। আর দাঁড়ান, এটা শুনে যদি আপনারা অবাক হন তাহলে এবারে যা বলবো তা শুনে তো মাথায় হাত পড়ে যাবে। কেননা আমাদের এই যে এরদোগান চাচা, যিনি মুসলিম বিশ্বের খলিফা হওয়ার জন্য ভারতের কাশ্মীর ইস্যুকে নিয়ে পাকিস্তানকে সাপোর্ট দিত, লড়াইয়ের জন্য হাতিয়ার পাঠাতো, সেই এরদোগানের দেশ এখন ইনডাইরেক্টলি সিগন্যাল দিচ্ছে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মানার জন্য। আর বন্ধুরা, শুধু যে সিগন্যাল দিচ্ছে তাই নয়, এই ছবিটা দেখুন, এটা তুর্কির সরকার এবং কাতারের সরকার মিলে তুর্কির ভেতরে একটা কনফারেন্স করিয়েছিল তার ছবি, যেখানে তালিবান আর পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা হওয়ার কথা ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে যদি আপনারা এই ছবিটাকে খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এর ব্যাকগ্রাউন্ডে ওরা পাকিস্তান আর আফগানিস্তানের একটা ম্যাপও লাগিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ম্যাপে পাকিস্তানের দখলে থাকা পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানের কোনোটায় যুক্ত করেন, মানে এই পুরো এরিয়াটাকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ এই ম্যাপের মাধ্যমে এটা বোঝাতে চাইছে তুর্কি যে কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। কিন্তু এত বছর এরদোগান তো অন্য কথা বলতো, ওরা পিওকে না কেবল পাকিস্তানের বলে দাবি করত, বরং উল্টে ভারতের কাছে থাকা কাশ্মীরকেও পাকিস্তানের বলে দাবি করত, যেটা এই ম্যাপে কিন্তু নেই। আর দাঁড়ান, চমক এখানেই শেষ নয়, আপনারা আরেকটু ভালোভাবে খেয়াল করলে বুঝবেন পাকিস্তানের যে খাইবার পাখতুনখোয়া নামক এরিয়া রয়েছে, যাকে তালিবান মানে আফগানিস্তানরা নিজেদের বলে দাবি করে, সেই এরিয়াটাও পাকিস্তানের ম্যাপ থেকে কেটে দিয়েছে। অর্থাৎ এই ম্যাপের মাধ্যমে বেসিক্যালি আফগানিস্তান আর ভারতের যে অফিসিয়াল স্ট্যান্ড বর্ডারকে নিয়ে তাকেই তুর্কি মেনে নিয়েছে। আর পাকিস্তানের লোকজন যারা ওই মিটিংয়ে ছিল কেউ কিন্তু এর বিরোধ করেন, এবং পরে যখন অ্যাকচুয়ালি এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন এটাকে নিয়ে রীতিমতো ক্ষেপে গিয়েছে পাকিস্তানের জনগণ। কিন্তু পাকিস্তানের সরকার বা তুর্কি কেউ এ বিষয়ে মুখই খোলেন। তার মানে পাকিস্তানের সরকার এ বিষয় ভালো মতোই জানে। এখন স্বাভাবিকভাবেই এ সমস্ত নর্মাল নয়, এবং এটাকে নিয়ে খটকা লাগাটা স্বাভাবিক যে কোনোভাবে তুর্কি এখন পাল্টি মারছে না তো। কিন্তু এগেন প্রশ্ন এখানেই আসছে যে হঠাৎ কী এমন হলো যে এইভাবে তুর্কি প্রথমে ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করলো নিজের দেশে লুকিয়ে থাকা পাকিস্তানের মেন আতঙ্কবাদী দাউদ ইব্রাহিমের লোকজনদের ধরতে, আর এখন কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করে এই নতুন ম্যাপ দেখাচ্ছে। এখানে কি চুপচাপ ভারত তুর্কিতেও তাহলে কোনো বড় বাজি মেরে দিয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা সকলেই দাউদ ইব্রাহিমকে তো জানেন, এই ইসলামিক জেহাদি ভারতে না কেবল হাজার হাজার মানুষদের মেরেছে, বরং এ তো পাকিস্তানে গিয়ে পাকিস্তান থেকে ভারতের ভেতরে পুরো আতঙ্কবাদী আর ড্রাগসের সাম্রাজ্য তৈরি করে তাকে চালনা করছিল 1990-এর দশক থেকে। কিন্তু ভারতের সরকার বদলের পর থেকে দাউদ কোনো রকম পলিটিক্যাল সাপোর্ট না পাওয়ায় ওর যে পুরো ইকোসিস্টেম ছিল ভারতে, তাকে বর্তমান সরকার ধীরে ধীরে ভাঙতে শুরু করে দিয়েছিল, যার আওতায় মুম্বাইয়ে দাউদের সমস্ত কাছের লোকজনদের এবং ওর যে ডি কোম্পানি বা গ্যাং ছিল, যারা বলিউড এবং ভারতের বড় বড় পলিটিক্যাল পার্টির মদতে ভারতে ইসলামিক জেহাদ ড্রাগস ছড়াচ্ছিল, তাদেরকে না কেবল ধরা হচ্ছে বরং ধীরে ধীরে বহু সদস্যদের তো মেরেও দেওয়া হয়েছে। এখন এই গ্যাংয়েরই একটা খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল মোহাম্মদ সালিম দোলা, যে মুম্বাই থেকে কয়েক হাজার কোটি টাকার ড্রাগসের সাম্রাজ্য চালাত। এবং এই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ, কেননা দাউদের ম্যাক্সিমাম গ্যাং শেষ করলেও এখন একটা বড় ইকোসিস্টেম রয়েছে যারা বলিউডের সাপোর্টে অপারেট করছিল। এদের মূল কাজ ড্রাগ সাপ্লাই করা বলিউডের ভেতর, এবং এই ড্রাগসই কিন্তু অ্যাকচুয়ালি নোটবন্দির পর জেহাদি আর আতঙ্কবাদীদের মূল রোজগারের রাস্তা। আর এই সেম ড্রাগসকে নিয়ে মণিপুরেও লড়াই চলছে। তো বুঝতেই পারছেন এই মোহাম্মদ সালিম ধরা পড়লে এর সাথে যেটুকু বাকি গ্যাং অপারেট করছে তারা খতম হবে, এবং তার সাথেই বলিউডের ভেতরে এদের যে অ্যাক্সেস রয়েছে সেটাও সরকারের হাতে চলে আসবে। কিন্তু যেমনটা বললাম, এদেরকে ভারতের পুরো ইকোসিস্টেম বড় কিছু এবং লোকাল পলিটিক্যাল পার্টি সাপোর্ট দিত, আর বলিউডের সাপোর্ট তো আছে। আর এই সমস্ত কিছুর চক্করে এই সালিমকে পুলিশ গ্রেপ্তার করলেও আমাদের মহামান্য আদালত অ্যাজ ইউজুয়াল একে জামিন দিয়ে দেয়। ব্যাস, জামিন পেয়েই ভুয়ো পাসপোর্টে
দুবাই পালায় এই সালিম, আর তারপর ওখান থেকে তুর্কিতে পালিয়েছে। আর বন্ধুরা, তুর্কি থেকে এই মোহাম্মদ সালিম পুরো নেটওয়ার্ক বিল্ড করে ভারতে অপারেট করছিল এত বছর। এখন আজ থেকে প্রায় বছর দুয়েক আগের ঘটনা। মুম্বাই পুলিশ, ভারত সরকারের নার্কোটিক্স ডিপার্টমেন্ট, ভারতীয় গোয়েন্দা সংস্থা মোটামুটি সকলেই অ্যাক্টিভ হয় একে খোঁজার জন্য। আর ভারতীয় গোয়েন্দাদের অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ জানা যায় যে পাকিস্তানের মদতে এই জেহাদি তুর্কিতে হামজা নামে লুকিয়ে আছে। আর ভারতীয় গোয়েন্দাদের একটা টিম তুর্কির ভেতরে গিয়ে গত 2 বছর ধরে এর উপরে নজর রেখে পুরো ইনফরমেশনকে কালেক্ট করে। কিন্তু মুশকিল হচ্ছে একে মারা যাবে না, তাহলে ভারতের বলিউড আর ডি গ্যাং রয়েছে তাদের ইকোসিস্টেমকে তো ধরা যাবে না। ফলে ভারত ইন্টারপোলের মদতে রেড অ্যালার্ট জারি করে এর বিরুদ্ধে। আর মজার ব্যাপার হলো, এতে ইউএই ভারতকে সাপোর্ট দিয়েছিল, কারণ অফিশিয়ালি এই সালিম এখনও আমিরাতের লোক। এখন যেহেতু এই সালিম এই ডি গ্যাং আর পাকিস্তানের আইএসআইয়ের লোক, তো তুর্কি হিসাব মতো একে বাঁচানো উচিত ছিল। অথচ সকলকে অবাক করে ভারতীয় গোয়েন্দাদের সাথে মিলে তুর্কির লোকাল ইন্টেলিজেন্স আর ওদের পুলিশ প্ল্যান বানিয়ে ওই এলাকায় রেড করে একে গ্রেপ্তার করে নিয়ে আসে। আর শুধু গ্রেপ্তার করে তাই নয়, তুর্কি চাইলে কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিতে পারত এবং এটা বলে দিত যে ভারত আর তুর্কির মধ্যে কোনো চুক্তি নেই এই ধরনের ক্রিমিনালদের হ্যান্ড ওভার করা, তাই ওরা এই ক্রিমিনালকে ভারতে দেবে না, অথবা এই প্রসেসে একটু ডিলে করতে পারত। কিন্তু ওরা এই সমস্ত কিছুই করেনি। তুর্কির সরকার এমার্জেন্সি বেসিসে এই জেহাদি সালিমকে স্পেশালি ভারতীয় বিমানে করে ভারতে পাঠাতে রাজি হয়, যা পাকিস্তানের জেহাদি ইকোসিস্টেম আর টেরার মডিউলের জন্য বিরাট বড় একটা ধাক্কা ছিল। কারণ এই সেলিম ভারতে আসার পর বলিউডের ভেতরে যে পাক সমর্থক রয়েছে, স্পেশালি 3 খান, তারাও কিন্তু ভারত সরকারের পাপেট হতে বাধ্য হবে। সেক্ষেত্রে এটাকে নিয়ে প্রশ্ন তো উঠবে যে তুর্কি কোনোভাবে ভারতের সাথে রিলেশন ঠিক করার চেষ্টা করছে না তো? কারণ এই একটা ঘটনা হলে তাও মানা যায় যে হয়তো এখানে আমিরাতও ছিল, তাই বাধ্য হয়েই তুর্কি ইউএইর কথায় এই সালিমকে হ্যান্ডওভার করেছে। কিন্তু এরপর যেভাবে তালিবান আর পাকিস্তানের সমঝোতার টেবিলে এইভাবে খোলামেলা কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখাচ্ছে, তা আরও বেশি ডাউট বাড়াচ্ছে যে হয়তো বিষয়টা সাধারণ নয়। এখন আসি আসল গল্পে, যে এই সেলিম ভারতে তো পৌঁছে গেছে এবং এর মাধ্যমে বলিউডে যা করা হবে আর বাকিদের ঠোকা হবে সেটা আগামী দিনে জানা যাবে। কিন্তু তুর্কি সত্যি কি পাল্টে খেলো, আর এর পেছনে ভারতের কী গেম চলছে? এখন আমি সরাসরি এটা তো বলবো না যে তুর্কি পাল্টি খেয়েছে, তবে ওরা একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে ভারত যেভাবে তুর্কির টুটি চেপে ধরেছে তা ওদের জন্য মুশকিল। প্রথমেই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গত বছর সাইপ্রাসে গিয়ে ওখানে সাফ জানিয়ে দিয়েছে যে আমরা তুর্কির দখলে থাকা নর্থ সাইপ্রাসকে মানি না এবং একটাই সাইপ্রাস রয়েছে। ফলে প্রাইম মিনিস্টারের এই বয়ানটা ভারতের তুর্কির বিরুদ্ধে একটা ইঙ্গিত ছিল যে যদি তুর্কি পাকিস্তানকে সাপোর্ট দেয়, কাশ্মীরকে নিয়ে সাপোর্ট দেয়, তাহলে আমরাও সেম কাজ সাইপ্রাসের ভেতরে করব। এরপর ভারত তো আরও এক ধাপ এগিয়ে সাইপ্রাসের সাথে চুক্তি করেছে যে ওদের হাতিয়ারের প্রয়োজন হলে ভারত পূরণ করবে। অর্থাৎ আগামী কিছু সময় ভারতীয় হাতিয়ার হয়তো সাইপ্রাসেও রপ্তানি করা হতে পারে। এছাড়াও ভারত, গ্রিস আর ইসরায়েলের সাথে মিলে আলাদা একটা তুর্কি বিরোধী জোট করছে, যেখানে একদিকে তো গ্রিসের মতন দেশ এখন ভারতের থেকে হাতিয়ার কিনবে, যে একটা ন্যাটো কান্ট্রি, এবং ভূমধ্য সাগরে যেভাবে ক্রমাগত লাস্ট 1 বছরে ভারতীয় নৌবাহিনীর প্রেজেন্স বাড়ছে, তাতে ওখানে তুর্কির যে মেন ক্লেম রয়েছে এই ভূমধ্যসাগরের কিছু এরিয়ায় বা ওখানকার দ্বীপের ওপর, সেই এরিয়াও কিন্তু হাতছাড়া হতে বসেছে। এদিকে আবার ইসরায়েল তো খোলাখুলি তুর্কির বিরুদ্ধে কাজ করছে এবং ডেফিনেটলি ভারত আর ইসরায়েল কিছু একটা প্ল্যান করছে এখানে, যাতে তুর্কিকে ফাঁসানো যায় বা এরদোগানকে ক্ষমতা থেকে সরানো যায়। আর তার সাথেই ভারত আর্মেনিয়ার মদদে তুর্কির আরেক মিত্র দেশ, যেটা তুর্কির ডান হাত, আজারবাইজানকে ফাঁসিয়ে রাখছে। অর্থাৎ মোদ্দা কথা হলো, তুর্কির চারিদিকে যত শত্রু দেশ রয়েছে তাদের প্রত্যেককে এক জায়গায় করে ভারত তুর্কির বিরুদ্ধে না কেবল একটা মিলিটারি জোট বানাচ্ছে, বরং সরাসরি ওখানে তুর্কির বিরুদ্ধে এই সমস্ত লোকাল কান্ট্রিগুলোকে শক্তিশালী করছে। ফলে এভাবেই চলতে থাকলে সেই দিন দূরে নেই যখন ইন্টারন্যাশনালি ভারত, ইসরায়েল আর গ্রিস মিলে সাইপ্রাস ইস্যুতে তুর্কিকে একঘরে করে দেবে এবং একই সাথে মিলিটারি কনফ্লিক্ট হলে গ্রিস সমর্থিত সাইপ্রাসকে ভারত, ইসরায়েল সকলে মিলে হাতিয়ার দিয়েও সাহায্য করবে। তখন কিন্তু তুর্কির সমর্থনে চলা নর্থ সাইপ্রাস বেশি দিন লড়াই করে টিকতে পারবেন। ফলে সম্ভবত তুর্কি এই জন্য ধীরে ধীরে ভারতের সাথে রিলেশনকে ঠিক করে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে। এখন তুর্কির কী প্ল্যান তা বুঝতে সময় লাগে, কিন্তু এটুকু বলতে পারি যে গত 1 সপ্তাহে যা হয়েছে তা পাকিস্তানের জন্য ভালো হবে না। এবং ভারত এখন যেভাবে তুর্কির ঘাড়ে চেপে বসেছে তাতে মনে হয় না এরদোগান খুব বেশি দিন
ক্ষমতায় টিকবে এবং এরদোগান গেলেই কিন্তু পাকিস্তান তুর্কির এই যে জোট সেটা শেষ। আর আমার মনে হয় যে ভারত ইসরায়েল তলায় তলায় সেই দিকেই হয়তো কাজ করছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।